অনেক দিন পরে একটু রিফ্রেশমেন্টের জন্য চলে গেলাম নন্দন পার্কের ওয়াটার ওয়ার্ল্ডে। যাদের মাথায় চুল পড়ার সমস্যা আছে তারা ঘুম থেকে উঠে 2 পিস খেজুর খেতে পারেন, এটা অনেকটা হেল্প করবে আপনাকে। আর সাথে যদি কয়েকটা বাদাম খেতে পারেন তাহলে তো আরো ভালো, স্কিনের জন্য খুবই ভালো। তো সকাল সকাল আজকে বের হয়েছি হেলমেট নিয়ে, কিছু জামা কাপড় নিয়ে। আমার একটা ফ্রেন্ড আসবে, ওর জন্য ওয়েট করতেছি। ও আচ্ছা, বলতে বলতে তো চলেই আসলো। আমরা আজকে চলে যাব নন্দন পার্কে। তো ওয়াটার ওয়ার্ল্ডে অনেকদিন যাবত গোসল করা হয় না, মজা করা হয় না, তাই একটু ভাবলাম ট্রিপ দিয়ে আসি। আর মাঝে মাঝে আমি এরকম ছোটখাটো ট্রিপ দেই। আর তো মিরপুর 10 নাম্বার ওয়েট করতেছি, সবাই আসতেছে। আমরা রাতে প্ল্যান করছি প্রায় 10-15 জনের মতো হবে, সবাই একদম 100% শিওর ছিল। বাট সকালবেলা এখন সবাইকে ফোন টোন করে অনেকে এই সেই প্রবলেম বলতেছে। যাই হোক, অনেকেই তো ফোনই ধরতেছে না। এরকম ট্যুর প্ল্যান করলে 2-4 জন থাকবে যারা বলবে, আগে আগে বলবে যে হ্যাঁ আমি আসি। কিন্তু আপনি যখন ট্যুরে একদম রেডি হয়ে ট্যুরের জন্য বের হবেন তখন দেখবেন তারাই নাই। যাই হোক, কারোর জন্য তো আর ট্যুর থেমে থাকবে না। আমাদের বাইক যাবে হচ্ছে 4টা, সো টোটাল হচ্ছে 7 জন, 4টা বাইকে 7 জন। মিরপুর বেরিবাদ দিয়ে গাবতলী বের হব আর কি। বেরিবাদের এই রোডটা এত পরিমাণে ধুলাবালি, আপনি যদি হেলমেট ছাড়া আসেন তাইলে একদম চোখে মুখে বালি গিয়ে অবস্থা খারাপ। বিশেষ করে গাবতলী থেকে মোহাম্মদপুর যাওয়া যায়, ওখান থেকে ওই রোডের অবস্থাও এত খারাপ। আপনি যদি বাসেও যান দেখবেন ধুলাবালিতে আপনার বাসায় এসে আবার গোসল দিতে হবে, মানে চুল টুল ফেস একদম ধুলাবালিতে অন্ধকার হয়ে যায়। এই জায়গাটা খুব ভালো লাগছে যে নদীর ওপারে কিছু বিল্ডিং দেখছেন, 2তলা 3তলা কিছু বিল্ডিং আছে থাকার জন্য। শহরের বাইরে আপনি যদি থাকতে চান তাহলে আমার মনে হবে এখানে একদম পারফেক্ট একটা জায়গা। সেই আগের গাবতলী কিন্তু এখন আর নেই। গাবতলী কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে এবং দিন দিন কিন্তু ডেভেলপ হচ্ছে। আশেপাশে জায়গাগুলো দেখছেন কিরকম ডেভেলপার কোম্পানিগুলো কিনে নিছে এবং বড় বড় বিল্ডিং উঠতেছে। আর গাবতলী এই গোল চত্বরটা মানে ইউটার্ন নেওয়ার সিস্টেমটাও খুব ভালো। আগে অনেক পরিমাণে জ্যাম হতো, মানে সিগন্যাল ক্রস করা লাগতো, এখন আর লাগতেছে না। এখন জাস্ট ইউটার্ন নিয়ে আপনি হাইওয়েতে উঠতে পারবেন খুব ইজিলি। আমরা অলরেডি হাইওয়েতে উঠে পড়েছি। এটা উত্তরবঙ্গের রোড, এখান থেকে উত্তরবঙ্গের যে কোনো জেলায় যাওয়া যায়। আমাদের যে লোকেশন সেটা চন্ডার একটু আগে, নন্দন পার্ক চন্ডার একটু আগে, হাইওয়ের সাথেই। আমাদের বাইক যাচ্ছে হচ্ছে টোটাল 4টা। যাই হোক, একজন মূলত লিড দিচ্ছে যাকে আমরা সবসময় ফলো করব। আমি বারবার বলতেছি 4টা বাইককে, আমাদের যে ফার্স্ট সামনের যে বাইকটা আছে ওকে ফলো করতে। আমার হাতে ক্যামেরা, সামনে ড্রাইভ করতেছে মাসুদ, তো ওকে ফলো করতে বলতেছি। আরেকটা বিষয় আপনাদের কাছে শেয়ার করি, যারা টুকটাক সিটির মধ্যে রাইড করেন তারা হাইওয়ে উঠেই টানাটানি করবেন না, কারণ হাইওয়েতে চালানোর এক্সপিরিয়েন্স একরকম আর সিটির মধ্যে একরকম। আর আমাদের সাথে কয়েকটা বাইক আছে, কিছু টিম মেম্বার আছে, তারা খুবই মানে লাফাচ্ছিল, একদম টানাটানি করছিল। আমি নিষেধ করতেছি বারবার। আমরা তেলের পাম্পে একটু থেমে রেস্ট নিয়ে তেল নিলাম, নেয়ার পরে আবার রওনা দিলাম চন্ডার দিকে। সাভারের এই জায়গাটার অবস্থা খুবই বাজে। সার্ভিস লেন থাকার পরেও লোকাল বাসগুলো এক্সপ্রেসওয়েতে ঢুকায় এবং এখান থেকে যাত্রী তুলে যাত্রী উঠায়, যার কারণে সবসময় এখানে জ্যাম লেগেই থাকে। এই দেখেন না, লোকজন কি পরিমাণে দাঁড়ায় রয়েছে রাস্তার মাঝখানে, মানে রাস্তার মাঝখান থেকে এরা বাসে উঠবে। আর বাস ড্রাইভার আর হেল্পাররাও আছে ভাই, 2-1 জন যাত্রীর জন্য একদম মানে তাকেই থাকে রাস্তার মাঝখান থেকে, যেখান থেকে সেখান থেকে যাত্রী তুলবে আর কি। আমার মনে হয় না বাংলাদেশে 2-1টা কোম্পানি ছাড়া সব কোম্পানি এই সেটিং সার্ভিস নাম দিয়ে এরকম যাত্রী তোলে, যাত্রী উঠায় রাস্তার মাঝখান থেকে। তো যাই হোক, এই লাইনে যারা চলাচল করেন, একটা বাস দেখবেন যে সেলফি, ওরা হচ্ছে ফেরিঘাট পর্যন্ত যায়। এই বাসটা হচ্ছে আরো দুনিয়ার ফালতু। একবার যারা উঠবেন তারা কান ধরবেন, ভাই এই বাসে আর উঠবো না, কারণ এরা এত পরিমাণে মানে রাস্তার মাঝখানে থামায় রাখে, যাত্রী নিবে, জায়গায় জায়গায় থামবে, মানে রাজত্ব, একাই রাজত্ব, বুঝেন নাই? মানে এই লাইনে অন্য কোনো বাস নেই, শুধুমাত্র সেলফি আছে, তো এই জন্য ওরাই রাজত্ব করে। এটা হচ্ছে আশুলিয়া, মাথার উপর থেকে যে কাজগুলো দেখতেছেন এটা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে। আশুলিয়া এক্সপ্রেসওয়ে এটা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যে গিয়ে এক হবে, মানে সরাসরি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে আপনি ঢাকা বিমানবন্দরে নামতে পারবেন এবং সেখান থেকে আপনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে একদম আশুলিয়া থেকে এই রোডে বের হতে পারবেন। উত্তরবঙ্গের যে কোনো জায়গায় চলে যাবেন একদম ইজিলি, কোনো ধরনের জ্যাম ছাড়া, মানে সিটির জ্যাম ছাড়া। তো বলতে বলতে আমরা চলে আসলাম একদম নন্দন পার্কের গেটের সামনে। আমরা ভুলক্রমে সামনে চলে যাচ্ছিলাম, সো দেখলাম যে আমাদের পিছনে নন্দন পার্ক। সো গেটের সামনে নেমে আমরা সবাই একটু ফটোগ্রাফি করতেছি, মানে ছবি টবি তুলে। তারপরে টিকিট কাটার জন্য আমরা কাউন্টারে গেলাম, আমাদের একটা অফার ছিল, তো দ্যাটস ওয়াই একটু কমে ঢুকতে পারছি। আপনারা যারা বাইরে থেকে আসবেন, এখানে এন্ট্রি ফি 450 টাকা, মানে আপনি জাস্ট এন্ট্রি নিয়ে পার্কের ভিতরে ঢুকতে পারবেন 450 টাকা এবং ঘুরতে পারবেন, কোনো রাইডে চড়তে পারবেন না। আপনি ভিতরে গিয়ে যদি কোনো রাইডে চড়তে চান সেক্ষেত্রে আপনাকে আলাদা পেমেন্ট দিয়ে তারপরে চড়তে হবে। আর আপনি যদি ওয়াটার ওয়ার্ল্ডে যেতে চান তাহলে আপনাকে এখান থেকে টিকিট কেটে যেতে হবে। আর ওয়াটার ওয়ার্ল্ডে প্লাস এন্ট্রি নিয়ে আপনাকে টোটাল 800 টাকা দেওয়া লাগবে, মানে 450 টাকা হচ্ছে এন্ট্রি আর 350 টাকা হচ্ছে আপনার
ওয়াটার ওয়ার্ল্ডের জন্য। এই পার্কের সবচেয়ে বেশি যে ব্যাপারটা ভাল লাগছে সেটা হলো এখানে প্রচুর পরিমাণে গাছ আছে, ফলের গাছ আছে, আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, প্রচুর পরিমাণে ফলের গাছ আছে। মানে আপনি এখানে গেলে একটা মানে গ্রামের একটা ফিল পাবেন, যে গ্রামের মধ্য থেকে হাঁটতেছেন, গ্রামের রাস্তা থেকে হাঁটতেছেন। যাই হোক, আমরা হেঁটে হেঁটে চলে আসলাম ওয়াটার ওয়ার্ল্ডের দিকে, যেটা একদম পার্কের শেষ প্রান্তে ছিল। আমরা ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকে একটা লকার নিলাম আমাদের জামা কাপড় রাখার জন্য এবং চেঞ্জ করে আমরা চলে আসলাম একদম ওয়াটার ওয়ার্ল্ডের যে গোসল করার যে জায়গাটা ওইখানে। তো আমাদের টিমের মধ্যে একজন ছিল একটু পাকনা বেশি, ওর নাম হচ্ছে মাসুদ। ও আবার একটা স্টান করবে না, মানে কি স্টান, ও সবাইকে বলতেছে যে এরকম এরকম করবা, আমরা হেঁটে হেঁটে যাব, তারপরে লাভ দিব, সবাইকে বলতেছে। যাই হোক, আমি নিজেও জানতাম না এটা কি ধরনের স্টান, তো এটা নাকি এর আগে পৃথিবীতে কেউ কখনো করেনি। যাই হোক, ওর কথা শুনে আমরা হাঁটতেছি, হাইটে হেঁটে বললো যে সবাই এখন লাভ দাও, পিছনে ঘুরে তারপর লাভ দাও। দিলাম লাভ, আমরা সবাই 1 2 বলতেছি, 1 2 3 বলার আগেই বন্ধু হাসান আগেই ঝাঁপ দিয়ে পড়ছে। তো যাই হোক, এখানে আমরা আমাদের নিজেদের মতো করে যে যার মতো করে এনজয় করতেছি, তাই ভাবলাম আমি একটা ছোট একটা শর্টস ভিডিও বানিয়ে নেই। তো ভিডিও বানাতে যাবো এরকম, এর মাঝেই দেখি আমার ভিডিওর মাঝে কে যেন চলে আসছে। আসলে এত মানুষের মধ্যে ভিডিও বানানো পসিবল না। যাই হোক, আমি বললাম আমি আর কোনো ভিডিওই বানাবো না। এরই মধ্যে ওয়েভ শুরু হয়ে গেছে, যে যার মতো করে এনজয় করতেছে। তো যাই হোক, ওয়াটার পুলের কয়েকটা জায়গায় আমরা খুব ভালোভাবে এনজয় করেছি। এনজয় করে একটু চলে আসলাম এখানে কিছু পিকচার্স তুলতে, কিছু ভিডিওস বানাতে। তো সবাইকে উপরে বসে আমি কয়েকটা ভিডিও ক্লিপ করে দিচ্ছি। বেলা 3টা, তো তাই এখানে প্রচণ্ড রোদ ছিল, দ্যাটস ওয়াই একটু প্যারা খেতে হয়েছে, কারণ নিচের ফ্লোরগুলো এত পরিমাণে গরম হয়েছিল যে পাড়া দেওয়া যাচ্ছে না, মানে দৌড়ে দৌড়ে এক এক জায়গায় যাওয়া লাগতেছে। সো আপনারা যারা আসতে চান এখানে, হলে একদম সকালবেলা আসবেন, না হলে 5টার পরে আসবেন, তাহলে খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। আর একটা বিষয় কি, এখানে আসলে এমনিতে আপনার ভালো লাগবে। সো গরম ওইটা ম্যাটার করে না। আপনি যখন বিভিন্ন রাইড দিবেন, পানির মধ্যে নামবেন, একটু গোসল করবেন, একটু সুইমিং করবেন, তখন আপনার এমনিতেই ভালো লাগবে। আমরা প্রায় 4 ঘন্টার মতো এখানে ছিলাম। এখানে সমস্ত রাইডগুলো আনলিমিটেড, আপনার যত খুশি আপনি উঠতে পারবেন, আপনি চড়তে পারবেন। সো আমরা প্রায় সবাই একটু উইক হয়ে গেছি, কারণ 3-4 ঘন্টা একটানা পানির মধ্যে থাকলে আপনার এমনিতেই অনেক ক্লান্ত লাগবে, আর পানি পিপাসা পাচ্ছিল সবাই। তাই ভাবলাম কি 3-4 ঘন্টা যেহেতু হয়ে গেছে, সবাই আমরা বের হয়ে যাই। অতিরিক্ত পরিমাণে পানির মধ্যে থাকলে আবার ঠান্ডা লাগতে পারে, কারণ এসব পানি তো ভালো না। ভালো না বলতে কি, একদম পচা পানি এরকম না, কারণ একসাথে অনেক মানুষ গোসল করে, তো হাইজিনের একটা ব্যাপার স্যাপার আছে। এই ভ্লগে আমার কিছু মিস্টেকও ছিল। আমরা ভিতরে খাওয়া দাওয়া করেছিলাম, তো ওখানের সিস্টেমটা একটু ডিফারেন্ট ছিল, তো ওইটা রেকর্ড করতে পারিনি কারণ ফোনে চার্জ ছিল না। যাই হোক, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।